স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। 110টি পোশাক কারখানায় নিরাপত্তা জোরদারের অগ্রগতিতে সন্তুষ্ট নয় আমেরিকান ক্রেতা অ্যালায়েন্স এবং এই জন্য মালিকদের অসহযোগিতাকে দায়ী করছেন তারা। তবে কারখানার নিরাপত্তার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিএমইএ। আজ আমাদের আলোচনার বিষয় পোশাক খাতে কারখানার নিরাপত্তা। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো মনজুর হোসেন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়ের পর এখানকার পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তোলে আন্তর্জাতিক মহল। ভাবমূর্তি সংকটে পড়ে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত। এরই প্রেক্ষিতে সরকারের পাশাপাশি ইউরোপ ও আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলো শুরু করে কারখানা পরিদর্শনের কাজ। আমেরিকার 26টি ক্রেতা প্রতিষ্ঠানের সংগঠন অ্যালায়েন্স ইতিমধ্যে পরিদর্শন করেছে 647টি পোশাক কারখানা। এর মধ্যে 2% কম কারখানা বন্ধের সুপারিশ করা হলেও বেশিরভাগ কারখানাকে দেয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত সংস্কার পরিকল্পনা। তবে গেল 6 মাসেও 19% কারখানা তা বাস্তবায়ন করতে পারেনি। যতটা আমরা আশা করেছিলাম ততটা হয়নি, আরও হতে পারত। যেমন 110টা ভবনের সংস্কার কাজ এখনো প্রয়োজন। কোর্ট টেস্টের জন্য আপনার বুয়েটের বিআরটিসি ল্যাবে বিশাল লম্বা লাইন, রিপোর্ট পেতে দেরি হচ্ছে। মালিকদের অনীহা বা ঢিলেমি থাকলেও তহবিল সংকট এক্ষেত্রে প্রধান কারণ বলছে বিজিএমইএ। সংগঠনটি বলছে অ্যালায়েন্স থেকে স্বল্প সুদে ঋণ পাবার কথা থাকলেও তা আসেনি এখনো। শুধু আমাদেরকে চাপালে হবে না, আমাদের সদিচ্ছা আছে, আমরা অবশ্যই করব। সেই সঙ্গে সঙ্গে ওনাদের কথা মতো যে ওনারা প্রমিস করেছিল যে আর্থিক সহায়তা দেবে, আমাদের লোন দিবে, সেটা আমরা আমাদের প্রাইস থেকে সমন্বয় করে দিব। সেটা যদি হয় আমরা এই অবস্থায় কাজটা আরও দ্রুত হবে। বিদেশ থেকে ঋণ এনে তা বিতরণ সময়ের ব্যাপার। তবে আগামী 1 মাসের মধ্যে এই ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে অ্যালায়েন্স। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শহীদুল্লাহ আজিম এবং জনাব মনজুর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে 110টি পোশাক কারখানার নিরাপত্তার ব্যাপারে সন্তুষ্ট নয় আমেরিকান বায়ারদের সংগঠন অ্যালায়েন্স এবং তারা বলছেন এর জন্য মালিকদের অসহযোগিতা দায়ী করছেন। জনাব আজিম, আপনার কি মনে হয়? প্রথমে বলতে চাই যে তারা কথাটা বললো 110টা ফ্যাক্টরিতে অসন্তোষ প্রকাশ করেছে, কথাটার সঙ্গে আমি একমত না। এই জন্য একমত না, তারা 647টি ফ্যাক্টরি ইন্সপেকশন করেছে অ্যালায়েন্স। তার ভিতরে মাত্র 60টা ফ্যাক্টরির মতো তাদের ভালনারেবল পাওয়া গেছে, ঝুঁকিপূর্ণ পাওয়া গেছে এবং সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন অ্যালায়েন্স সবাই মিলে 1700 ফ্যাক্টরি ইন্সপেকশন করেছে, সেখানে 29টা ফ্যাক্টরি ঝুঁকিপূর্ণ পাওয়া গেছে। সেটা লেস দেন 1.5%। যেটা আগে সবার একটা ধারণা ছিল বাংলাদেশের সবগুলো ফ্যাক্টরি খারাপ, সবগুলো ফ্যাক্টরি মনে হয় চিত্র রানা প্লাজা চিত্র, আসলে তা একেবারে ভুল প্রমাণিত হয়েছে। তাদের ইন্সপেকশনেই 110টা ফ্যাক্টরির কথা যেটা বলা হচ্ছে যে তারা ফ্যাক্টরিগুলো ভালো না বা ইত্যাদি, কারেক্টিভ অ্যাকশন প্ল্যান সংশোধনী এটা চলমান প্রক্রিয়া, পৃথিবীতে কোনো কিছু নিখুঁত নেই। একটা জিনিস বলছেন, তারা বলছেন এখানে মালিকদের অসহযোগিতা দায়ী করছেন। এই অসহযোগিতা বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? না, আমি আসছি যে ব্যাপারটা হলো যে এই 110টা ফ্যাক্টরি ঠিক না বা এটা সংশোধনী দেওয়া হয়েছে, মালিকরা করছে। মালিকদের অসহযোগিতা আমি একেবারেই বলবো না, কেননা এই সংশোধনীটা হলো প্রক্রিয়া, এটা অলস চলতে থাকবে। পৃথিবীতে কোনো কিছু ফ্ললেস নাই, খুদ থাকতেই পারে, কিন্তু ব্যাপারটা হলো ইচ্ছা, ইন্টেনশন ঠিক আছে কিনা। তা আমি তো বলবো যে 110টা ফ্যাক্টরি যে কথাটা বললো, তারা কিছু টেস্ট দিয়েছে, ফার্স্ট ফেজ তারা পার করে এসছে যে তার এটা ঝুঁকিপূর্ণ না। হ্যাঁ, তারপরে কিছু তাদের অবজারভেশন আছে, সেগুলো টেস্ট করতে হবে, সেগুলো অলরেডি জমা দেওয়া হয়েছে। একটু আগে প্রতিবেদনে দেখলাম উনিও বলেছেন যে বিরাট কিউ আছে সেখানে ডিএ টেস্টের জন্য, ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট যেটা। তা মালিকরা, আমি সেদিন বিজিএমইতে আমাদের বিভিন্ন ফ্যাক্টরি প্রায় 37টা ফ্যাক্টরির প্রতিনিধি এবং অ্যালায়েন্সের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তাদের কান্ট্রি যে চিফ ইঞ্জিনিয়ার তিনি ছিলেন, ওনাদেরকে প্রত্যেকটি মালিককে জিজ্ঞেস করা হয়েছিল যে ডিএ করার ব্যাপারে আপনাদের কোনো অনীহা আছে কিনা। একটা মালিকও বলেনি যে আমাদের অনীহা আছে, বললো যে আমাদের অলরেডি দেওয়া হয়েছে, কিছু অলরেডি রিপোর্ট পেয়ে গেছে, কিছু প্রসেসে আছে। তো এটা একটা প্রায় 10-15 দিন সময় লাগে,
তারপরে যদি বিরাট একটা কিউ থাকে সেখানে কিন্তু তাদের হাতে কিছু নেই, তারা কিন্তু জমা দিয়েছে, সময় লাগবে। ধন্যবাদ জনাব আজিম, আপনার কাছে আমি ফিরে আসবো। জনাব মঞ্জুর হোসেন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি এই প্রেক্ষিতে যখন ক্রেতারা বলছেন যে তারা 110টি বা এরকম কারখানায় তারা সন্তুষ্ট নয় কার্যক্রমে এবং তাদের নিরাপত্তা ঝুঁকিতে সন্তুষ্ট নয়, বিজিএমই থেকে বলছেন যে এটা একটা চলমান প্রক্রিয়া, নিশ্চয়ই ঠিক করা হবে। এই প্রেক্ষিতে আপনার কি মনে হয় যে এই অবস্থায় আসলে আমাদের নিজের দিক থেকে কিছু করণীয় আছে কিনা? আসলে না, সেই উত্তরটা উনি দিয়েছেন ওনারা ওই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, বিজিএমের পক্ষ থেকে। আমরা আমাদের পক্ষ থেকে আমরা ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার বলেন, দেশের অর্থনীতি সম্পর্কে যারা খবর রাখি তাদের পক্ষ থেকে বলেন, আমরা বলতে চাই যে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা রপ্তানি খাত। এই খাতের উপর আঘাত আসা মানে দেশের একটা রপ্তানির উপর আঘাত আসা। এবং তাজরিন ফ্যাশনস, তারপর রানা প্লাজা হওয়ার পরে যেটা বলা হচ্ছিল, উনিও বলছিলেন যে 2-3টা ফার্মের বা ফ্যাক্টরির খারাপ অবস্থার জন্য সারা পুরো মানে খাতটার উপর একটা আঘাত এসেছিল, বদনাম ছড়িয়ে পড়ছিল। এবং তার সাথে সেই সুযোগটা নেওয়ার জন্য অনেক দেশও বসে আছে। হ্যাঁ, সেই প্রেক্ষিতে অ্যালায়েন্স অ্যাকর্ড এগিয়ে আসছে, তারা একটা ইন্সপেকশন করেছে, দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, মন্ত্রণালয় করেছে, তারা কিছু লুপহোলস আইডেন্টিফাই করেছে। আমি আরও কয়েকবার আপনাদের এখানে বলে গেছি যে বিআইডিএস থেকে আমরা একটা করেছি, সেটা মিনিস্ট্রি অফ লেবারের জন্য। সেখানে আমরা দেখেছি কিছু সমস্যা আছে, তো সমস্যাগুলোর সমাধান হওয়া প্রয়োজন, ব্লেম গেমটা হওয়া প্রয়োজন না। এটা নিজেদের স্বার্থে এবং মালিকদের অসহযোগিতার কথা বলা হচ্ছে, সেটা যদি হয়ে থাকে আসলে দুঃখজনক। সেটার জন্য যদি ঋণের প্রয়োজন হয়, যদি অ্যালায়েন্স দিতে দেরি করে দেশের সরকারের পক্ষ থেকেও, ব্যাংকিং সেক্টর থেকেও, যেভাবে হোক সেই ব্যবস্থাটা করতে হবে। চলমান প্রক্রিয়া বলে আমরা লং টার্ম গেলে কার ক্ষতি হবে? ক্ষতি হবে যারা, যেসব মালিকরা এই ফ্যাক্টরিগুলো চালাচ্ছেন সেগুলো থেকে রপ্তানি অর্ডার হয়তো পাবেন না, তাতে করে নিজেদের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। সেই দিক থেকে আমি মনে করি এটাকে নেগেটিভ সেন্সে না নিয়ে এটা নেওয়া উচিত যে আমরা কত দ্রুত এই জিনিসগুলো সমাধান করতে পারি, কারণ এর সাথে অনেক রিস্কও জড়িত। যদি নিরাপত্তার ঘাটতি থেকে থাকে, কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের সমস্যা থেকে থাকে, তাহলে হবে কি সেখানে একটা আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আরেকটা সমস্যা হতে পারে, তাহলে পুরো দেশের প্রতি একটা যে আমাদের ব্র্যান্ডিং ইমেজ সেটা সমস্যা হচ্ছে বা অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেদিক থেকে এই বিষয়টাকে বুয়েট এটার সাথে ইনভলভ ছিল আমি যতটুকু জানি, তো বুয়েট তাহলে একটা আলাদাভাবে এদেরকে প্রায়োরিটি দিবে না কেন? লম্বা কিউ 110টা ফ্যাক্টরির জন্য, তাহলে তাদেরকে আলাদাভাবে একটা প্রসিডিওর তৈরি করা উচিত যেখানে এগুলোকে প্রায়োরিটি দিয়ে শেষ করতে হবে। সো সেদিক থেকে আমি মনে করি বিজিএমই এবং সরকারের যারা সংশ্লিষ্ট আছেন তাদের অবশ্যই এই জিনিসটাকে, অ্যালায়েন্সের এই কমপ্লেইনটাকে সিরিয়াসলি অ্যাড্রেস করা প্রয়োজন। জনাব আজিম, নিশ্চয়ই আপনি সেটা বলছেন যে আপনারাও সেই কমপ্লেইন অ্যাড্রেস করছেন, কিন্তু আপনার কাছে সময় লাগবে। এই সময়টা আসলে কতখানি লাগতে পারে? আপনি বলছেন যে লম্বা কিউর কথা বলছেন। আমি আপনাকে বলি যে ব্যাপারটা হলো, হয়তো অবজারভেশন দিয়েছে 18টা-20টা, জি, ইতিমধ্যে অনেকগুলো ফ্যাক্টরি 10-12টা অলরেডি করে ফেলেছে। আর যেগুলো ব্যয় সাপেক্ষ ব্যাপার, আমার ফায়ার ডোর ইম্পোর্ট করতে হবে, হাইড্রেন লাগাতে হবে, স্প্রিংলার লাগাতে হবে। অ্যালায়েন্স যখন ফর্ম হয়, তো ওয়াশিংটনে সেই মিটিংয়ে আমিও ছিলাম, ওনারা তারা বলেছিলেন যে $100 মিলিয়ন একটা ফান্ড রেজ করবেন এবং ফ্যাক্টরি রেমিডিয়েশন জন্য তারা দিবেন। কিন্তু দুঃখজনক হলো এখন পর্যন্ত প্রায় 2 বছর হতে চললো, 10টা ফ্যাক্টরিও সেই লোন পায়নি। এটা আমরা লোন চেয়েছিলাম বিকজ আমাদের দেশে সুদের হার প্রায় 16 থেকে 18%, অনেক বেশি। ওনাদের দেশে আমরা বলেছিলাম ওনারাই বলেছিলেন তোমাদের কি প্রয়োজন। আমি বলেছিলাম দেখো তোমাদের এখানে অনেকগুলো আইডল মানি পড়ে থাকে, তোমরা যদি আমাদের কিছু সফট লোন দাও উইথ লো ইন্টারেস্ট, সেটা আমাদের ওয়ার্ডার থেকে সমন্বয় করে দিব বা প্রাইসিং থেকে বিল থেকে হোয়াট এভার আমরা সমন্বয় করে দিব। আমরা লোন চাই, আমরা করতে চাই, আমরা আসলে আমাদের ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্ট করতে চাই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে চাই। সেজন্য ছোট মাঝারি ফ্যাক্টরি যেগুলো আছে তাদের জন্য কিন্তু অসুবিধা, বড় ফ্যাক্টরিগুলো নিজের পয়সায় নিজের গরজি করে ফেলেছে। ধন্যবাদ জনাব শহীদুল আজিম। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, আমরা শীঘ্রই আমাদের সাথেই থাকবো। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে। আজ আমরা কথা বলছি বাংলাদেশের পোশাক কারখানা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এই নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো মঞ্জুর হোসেন। জনাব মঞ্জুর হোসেন এবং জনাব শহীদুল আজিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মঞ্জুর হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম যে পোশাক কারখানার যে নিরাপত্তা জোরদারের কথা, সে বিষয়ে বড় একটা বাধা আমরা বলছি যে শেয়ার্ড বিল্ডিং। আমাদের অধিকাংশ ফ্যাক্টরি বা কারখানাগুলো হচ্ছে শেয়ার্ড বিল্ডিংয়ে, ভাড়া করা বাড়িতে স্থাপিত। এটা একটা বড় সমস্যা আমাদের দেশের জন্য, কারণ একটা সময় আমাদের শিল্প গড়েছিল, আস্তে আস্তে গড়েছিল, বাসা বাড়িতে গড়েছিল, এখন এটা শিল্প আকার নিয়েছে। এই শেয়ার্ড বিল্ডিং এর যে একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আসলে ইন্ডাস্ট্রিতে আসলে কি আমাদের শিল্প গড়েছিল, আস্তে আস্তে গড়েছিল, বাসা বাড়িতে গড়েছিল, এখন এটা শিল্প আকার নিয়েছে। এই শেয়ার্ড বিল্ডিং এর যে একটা বড় চ্যালেঞ্জ,
এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আসলে ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে ওই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, যদি আজকে শেয়ার্ড বিল্ডিং এর কারণে যদি নিরাপত্তার বিষয়টা বা কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড পালনে যদি দেরি হয়ে থাকে, এটা যৌক্তিক, এটা মেনে নিতে হবে। কারণ হচ্ছে শেয়ার্ড বিল্ডিং মানে হচ্ছে যে আপনার ভাড়া বিল্ডিং এ যখন যাবে 2-3টা ফ্যাক্টরি হয়তো শেয়ার করলো, অথবা একটা মার্কেটের সাথে হয়তো শেয়ার করছে। যে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে সেগুলো দেখা যায় যে ওইসব শেয়ার্ড বিল্ডিং এ পালন করা সম্ভব হয় না, কারণ একটা ভাড়া বাড়িতে সবকিছু ওই প্রয়োজন মতো তৈরি করা সম্ভব হয় না। যার ফলে যেটা আমরা বলে আসছিলাম, ওগুলোকে রিলোকেট করার প্রয়োজন আছে। নিজস্ব বিল্ডিং এ যদি নিতে হয় তাহলে সেটা অবশ্যই সময় সাপেক্ষ এবং অবশ্যই কস্টলি। সেই কস্টলি সিচুয়েশনটাকে ফেস করার জন্য উনি যেটা বলছিলেন, যদি অ্যালায়েন্স অ্যাকর্ড একসময় কথা দিয়েছে বা তারা প্রমিস করেছিল যে তারা এইভাবে সহযোগিতা করবে, হয় ঋণ দিয়ে হোক বা অন্যান্যভাবে শেয়ারিং, কস্ট শেয়ারিং হোক, যেভাবে হোক, তো সেটা যদি না করে থাকে সেটাও দুর্ভাগ্যজনক। কারণ এখানে একে অন্যের পরিপূরক হিসেবে যদি কাজ করে তাহলেই একটা জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো এই দিক থেকে আমি মনে করি বিজিএমইএ সরকারের সাথে নিশ্চয়ই তারা অনেক আলোচনা করছেন। মুন্সিগঞ্জে যে গার্মেন্টস পল্লীটা হচ্ছে সেখানে এই ফ্যাক্টরিগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত, যাতে তারা সরাসরি চলে যেতে পারে এবং তাদেরকে সেই অনুযায়ী কিছু সরকারি তরফ থেকেও কিছু ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, হ্যাঁ, যাতে করে তারা সহজ শর্তে ঋণ পেতে পারে বা অ্যালায়েন্সের সাথে একটা নেগোসিয়েশন হতে পারে যাতে সহজ শর্তে ঋণ পেতে পারে বা অন্যান্যভাবে সহযোগিতা পেতে পারে। আদারওয়াইজ এটা খুব সহজে সমাধান করা। জনাব আজিম, মুন্সিগঞ্জের যে গার্মেন্টস পল্লী হওয়ার কথা, সেইখানে কি অবস্থা? যে শিল্পপল্লীতে বলা হয়েছিল যে আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চলে যাবে, সর্বশেষ অবস্থা কি সেখানে? আমাদের সে ফিজিবিলিটি রিপোর্টে চলছে। এটা চায়নার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে করা হচ্ছে, এটা টার্নকি প্রজেক্ট এবং সেখানে আমাদের প্রায় 300 ইউনিট যাবে। তো আমার মনে হয় যে জুন মাসের ভিতরে ওই যে যারা মালিকানা ছিল তাদের টাকা পয়সা প্রায় 900 কোটি টাকার মতো চায়না দিয়ে দিলে তারা আমাদেরকে প্রজেক্টটা বুঝিয়ে দিবে, দিলে আমরা লং হয়তো 15 বছরের ভিতরে পে ব্যাক করে দিব। মানে তাদের সঙ্গে এটা কন্ডিশন এভাবে হলো। তো ফিজিবিলিটি সম্ভবত যাচাই হয়ে গেছে। এখন আমরা নেক্সট স্টেপে যাব, জুন মাসের ভিতরে শেষ হবে। আর উনি যে কথাটা বললেন যে শেয়ার বিল্ডিংয়ের, আমরা এটা ফিল করি, আমাদের দেশে কি শিল্পটা কীভাবে গড়ে ওঠে, এই বাসা বাড়ি থেকে শুরু হয়, পরবর্তী হয়তো দেখা গেল যেটা কমার্শিয়াল বিল্ডিং, তারপরে এখন আমাদের দেশে যদিও পারপাস মেড বিল্ডিং আমাদের ফ্যাক্টরি আছে প্রায় 60%, 40% এখনও শেয়ার বিল্ডিংয়ে আছে। তো পারপাসলি মেড বিল্ডিং যেগুলো আছে সেখানে তো এত সংস্কার আমার প্রয়োজন নেই, কিন্তু আমরা ছোট মাঝারি ফ্যাক্টরি যেগুলো আছে সেইগুলো নিয়ে চিন্তিত এবং সেগুলো নিয়ে আমরা অ্যালায়েন্স অ্যাকর্ডকে বলেছি যে তোমরা এদের অ্যাটলিস্ট কিছু সহযোগিতা করতেই হবে, কেননা তোমাদের দেশে আসার আগে তোমাদের এজেন্ডাই ছিল যে এই ফ্যাক্টরিগুলোকে আমরা দেখব এবং তাদের রিলোকেট করার বন্দোবস্ত করব। তো এই মিন টাইম বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, ওনাদের ওয়াশিংটনে গত মাসে একটা মিটিং হওয়ার কথা ছিল, মার্চ মাসে, হয়তো আজকে 1 তারিখ। তো সেখানে প্রায় $300 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা চুক্তি হওয়ার কথা ছিল যে রিমিডিয়েশনের প্রসেসের জন্য, তো রিলোকেশনের জন্য। তো আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক হয়তো সরকার এটা চেষ্টা করছে, কিন্তু আমাদের মালিকরা দেখবেন যে সহজে কেউ লোন নিতে চায় না। অনেক ফ্যাক্টরি আমাদের বললো যে আমি লোনটা নিব, আলটিমেটলি 3 মাস পরে আমাকেই দিতে হবে। তো এভাবে না, যারা ক্ষুদ্র মাঝারি যেগুলো ফ্যাক্টরি আছে সেগুলোর জন্য একটু প্রবলেম। তারা এই একটা ছোট ফ্যাক্টরি যদি আপনি কমপ্লেন করতে হয়, ওনার যে অবজারভেশন আছে খুব কম হলে 2 কোটি টাকা লাগে। তো এই অবস্থায় দেশে যে অবস্থা এখন 3 মাসে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য কম, তারপরে এই 2-3 কোটি টাকা ছোট ফ্যাক্টরি মাঝারি ফ্যাক্টরি দেওয়া একেবারে অসম্ভব ব্যাপার। ধন্যবাদ জনাব আজিম। জনাব হোসেন, আপনাকে জানতে হচ্ছে যে আমরা যেটা বলছিলাম, আপনিও বলছিলেন যে এইসব বিশেষ করে ক্ষুদ্র এবং যারা মাঝারি কারখানা তাদেরকে ফাইন্যান্সিং এর সমস্যা, কারণ এই রিলোকেশনের জন্য যে পরিমাণ অর্থ দরকার সেটা এখন নাই। অ্যালায়েন্স বা অ্যাকর্ড সেই অর্থে যে প্রতিশ্রুতি বলা হয়েছিল সেই প্রতিশ্রুতি অর্থ এখনো আসলে আসেনি। স্বার্থটা পর্যন্ত আসলে আমাদের, আমরা যদি কমপ্লায়েন্স না পারি তারা আমাদের কাছে পণ্য কিনবে না। আমাদের আসলে দিক থেকে কি করা উচিত, সরকারি কিভাবে সাহায্য করা উচিত সেই বিষয়টা? না, এই ক্ষেত্রে আমি তো প্রথমেই বললাম যে মালিকদেরকে অবশ্যই মানে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে আসতে হবে। প্রথম দায়িত্ব তাদের, যেহেতু এটা প্রাইভেট সেক্টরের কাজ। আমরা সরকারকে বলতে পারি, সরকার বলছিও যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেশের সাথে, যেহেতু এটা সবচেয়ে বড় রপ্তানি খাত। তো সেদিক থেকে মালিকদের পক্ষ থেকে যে অসহযোগিতার কথা বা যদি গাফিলতির কথা থেকে থাকে অবশ্যই এটা অ্যাড্রেস করা উচিত। এটা শুধু তাদের একার ব্যাপার না, তাদের অসহযোগিতার সাথে কিন্তু পুরো সেক্টর সাথে জড়িত। সেদিক থেকে বিজিএমইও হয়তো আরেকটু মনিটরিং করতে পারে বিষয়টা কি। আর যে কথাটা বলছিলেন যে
উনি এখানে যে সমস্যাগুলো রয়েছে, পলিটিক্যাল আনরেস্টের কারণে সমস্যা হয়েছে, বায়ার চলে যাচ্ছে, অনেক কিছু আছে, আমরা অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সাথে সাথে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করা একটু কঠিন বা একটু কষ্টসাধ্য হবে, কিন্তু এই কষ্টসাধ্য জিনিসটাকে যদি এগিয়ে নেওয়া যায় নিজেদের প্রোঅ্যাক্টিভ ভূমিকা দিয়ে, তাহলে অবশ্যই এটা নিজেদের জন্য ভালো, যারা ফ্যাক্টরি চালাচ্ছেন দেশের জন্য ভালো হবে। সুতরাং সেই ক্ষেত্রে বিজিএমইএ যে অ্যাসোসিয়েশন, ওই প্রতিষ্ঠানগুলোর, তারা একটা রোল প্লে করতে পারে। সেই রোল নিশ্চয়ই প্লে করছে বিজিএমএ, কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কতটা করছে সেইখানে, বা তার সক্ষমতা কতখানি রয়েছে বিজিএমএ। আমি আপনাকে বলি যে রানা প্লাজার পরে আমি শুধু বলবো না, আমাদের সেক্টরে সারা দেশের জন্য একটা ওয়েক আপ কল ছিল, সারা দেশের জন্য। সবাই কিন্তু তাদের গুছাচ্ছে এই প্রবলেমগুলো ভবিষ্যতে আমরা ফেস না করতে পারি। বিজেপি রানা প্লাজার পরে অনেকগুলো স্টেপ নিয়েছে, যেমন আমি আপনাকে বলি যে আমাদের এখানে কোনো ইঞ্জিনিয়ারিং সেল ছিল না বিজেপিতে। রানা প্লাজার পরে আমাদের একটা ফুল ফ্লেজ ইঞ্জিনিয়ারিং সেল তৈরি করা হলো। প্রায় 12 জন বুয়েটে ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন যারা মনিটরিং করছেন। আগে আমরা একটা ফ্যাক্টরি যদি আমার কাছে অ্যাপ্লাই করতো, 10টা 11টা প্রতিষ্ঠানে ক্লিয়ারেন্স নিয়ে আসলে আমরা দিয়ে দিতাম মেম্বারশিপ। এখন তা হচ্ছে না। এখন এটা কেউ অ্যাপ্লাই করলে আমাদের ফায়ার টিম, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম তারা যায়, তারা ফিজিক্যালি চেক আপ করে, তারা রিপোর্ট করে যে এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে না, এই প্রবলেম। আমরা কিন্তু এই ব্যাপারে যাচাই বাছাই করে দিই। এবং আমি আবার বলি যে এইসব ফ্যাক্টরি ঝুঁকির ব্যাপারে বিজিএম এর অবস্থান একটা জিরো টলারেন্স, আমরা কাউকে কোনো ছাড় দিচ্ছি না। এবং ফ্যাক্টরিগুলো ওনারা বুঝেন যে অ্যাকর্ড, অ্যালায়েন্স বা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আন্ডার যদি না থাকে, কাস্টমার কিন্তু অর্ডার দিবে না, সে যেভাবে বলুক কাজ হবে না। এবং সে যত শক্তিশালী হোক আর যত দুর্বল হোক, এখন ব্যাপারটা হয়ে গেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে ফিট সেই সার্ভাইভ করতে পারবে, তারা কিন্তু বিদায় নিতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব শহীদুল আজিম, ধন্যবাদ জনাব মঞ্জুর হোসেন। সময় স্বল্পতার জন্য আজকে আমাদের শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে আমরা এই নিয়ে আপনার সাথে আবার আলাপ করবো এখানে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।